প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স কি? আমরা তো জানি যে একটা ট্রান্সফরমার প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই দিলে সেখানে কি হবে, প্রাইমারি যে কন্ডাক্টরটা আছে প্রাইমারি পাশে অর্থাৎ যে কয়েলটা আছে সেই কয়েলের মধ্যে চুম্বকীয় ফ্লাক্সের তৈরি হয়। সেই চুম্বকীয় ফ্লাক্সটা সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হয়, আর চুম্বকীয় ফ্লাক্সের মাধ্যমে কিন্তু সেকেন্ডারিতে ভোল্টেজ পাওয়া যায়। সেকেন্ডারিতে কিন্তু ট্রান্সফরমারের প্রাইমারির সাথে ডাইরেক্ট কোনো কি তারের কানেকশন দেয়া নেই। তাহলে লিকেজ ফ্লাক্সটা জিনিসটা কি, চলো দেখে একটু লক্ষ্য করি। বোর্ডে আমি কি এঁকেছি, এই যে একটা কোর, ট্রান্সফরমার কোর, আর এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। একটু লক্ষ্য করো, যে মুহূর্তে তুমি এখানে ভিপি ভোল্টেজ সাপ্লাই দিলে তখন কি হবে, এখান থেকে কিন্তু আইপি কারেন্ট, প্রাইমারি কারেন্ট প্রবাহিত হবে। তার প্রাইমারি কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে এই চুম্বকের সাথে সংশ্লিষ্ট হওয়ার ফলে এখানে একটা চুম্বক ক্ষেত্রের বা চুম্বক বলরেখা বা চুম্বকীয় ফ্লাক্সের তৈরি হবে এই কয়েলে। সেই চুম্বকীয় ফ্লাক্সটা দেখো কিভাবে যায়, এই প্রাইমারি থেকে এভাবে কোরের মাধ্যমে কি করে যাচ্ছে, কোরের মাধ্যমে এই সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হলো। তার মানে প্রাইমারিতে যে ফ্লাক্স উৎপন্ন হলো সেই ফ্লাক্সটা কি কোরের মাধ্যমে গিয়ে সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হওয়াতেই সেকেন্ডারিতে ভোল্টেজ কিন্তু উৎপন্ন হয়েছে। এখন দেখো এই যে ফ্লাক্সটা, তার নাম কিন্তু আমরা জানি, তার নাম কি ফাই এম, অর্থাৎ হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, এই ফ্লাক্সটার নাম। শিক্ষার্থীরা, আমরা আরেকটা জিনিস জানবো এখন, যে এই যে ফ্লাক্স প্রাইমারিতে তৈরি হলো কিসের জন্য, প্রাইমারি ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য প্রাইমারি কারেন্ট প্রবাহিত হয়েছে, আর সেই প্রাইমারি কারেন্টের জন্য কিন্তু এখানে ফ্লাক্সের উৎপত্তি। তাহলে যেই ফ্লাক্সটা প্রাইমারিতে উৎপত্তি হয়েছে এই ফ্লাক্স পুরোটাই কিন্তু কোরের মধ্য দিয়ে গিয়ে সেকেন্ডারিতে পৌঁছায় না। তাহলে কি ঘটে, প্রাইমারিতে কিছু ফ্লাক্স আছে যারা বাতাসের সাহায্যে অর্থাৎ বাতাসের সাথে মিশে গিয়ে এইখানে স্থানীয়ভাবে কি করতে থাকে, ঘুরতে থাকে। আমি একটু দেখাই তোমাদের কি হয়। দেখো এখানে একটা ফ্লাক্স উৎপন্ন হয়েছে, এই ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে ওখানে যাচ্ছে, কিছু ফ্লাক্স ওখানে যাবে না, তারা দেখো এখানে কি করছে, এইভাবে এইখানে ঘুরপাক খেয়ে বাতাসের মাধ্যমে কি করতেছে, এইভাবে সে ঘুরতেছে। আবার দেখো এদিক দিয়েও একটা, অর্থাৎ বাতাসের মাধ্যমে তারা এই দিক থেকে সার্কিটটা তারা কমপ্লিট করছে, মানে এই দিক থেকে বের হয়ে বাতাসকে সে মাধ্যম হিসেবে ব্যবহার করে এইদিকে এসে আবার সে পুনরায় এখানেই ঘুরপাক খাচ্ছে। তাহলে এই যে ফ্লাক্স, এটা কিন্তু সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হয়নি। যেহেতু সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হয়নি, তাহলে এই ফ্লাক্সটাকে আমি বলতে পারি, এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটাকে বলতে পারি লিকেজ ফ্লাক্স। অর্থাৎ যে ফ্লাক্স প্রাইমারিতে উৎপন্ন হওয়ার পরে সেই অংশটুকু পুরোটা কোরের মধ্য দিকে সেকেন্ডারিতে প্রবাহিত হয় না, সেখানে প্রাইমারির মধ্যে কি করে বাতাসের সাহায্যে চুম্বকীয় সার্কিট কমপ্লিট করে বা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের যে সার্কিট সেটা কমপ্লিট করে এখানে স্থানীয়ভাবে ঘুরপাক খেতে থাকে, সেই ধরনের ফ্লাক্সকে বলো আমি লিকেজ ফ্লাক্স। তাহলে শিক্ষার্থীরা প্রশ্ন থাকতে পারে একটা, যে লিকেজ ফ্লাক্স শুধু প্রাইমারিতে সৃষ্টি হয়? না বন্ধুরা, লিকেজ ফ্লাক্স কিন্তু সেকেন্ডারিতেও সৃষ্টি হয়। তাহলে সেকেন্ডারিতে কি হবে, সেকেন্ডারিতে যখন তুমি এর সাথে কি করবা, একটা লোড সংযুক্ত করবা, এটা হচ্ছে আমার লোড। লোড সংযুক্ত করার ফলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেটা নাম হচ্ছে I2 বা IS বলতে পারি, সেকেন্ডারি কারেন্ট। এই যখন লোড সংযুক্ত করলাম আর সেকেন্ডারিতে যখন কারেন্ট প্রবাহিত হলো, তখন সেকেন্ডারিতেও কি হবে, এই কোরে, এই ট্রান্সফরমার যে কোর তার মধ্যে কয়েল প্যাঁচানো আছে, তার এই সাইড দিয়ে একটা কি করবে, চুম্বকীয় ফ্লাক্স, ছোট চুম্বকীয় ফ্লাক্স কি করবে, এদিকে ঘুরতে থাকবে, আরেকটা এইভাবে এইদিকে ঘুরতে থাকবে। তাহলে এইটাও কি করবে, বাতাসের সাহায্যে সার্কিট কমপ্লিট করবে। এটা কি করবে, এদিক থেকে যাবে না, না গিয়ে এখানেই ঘুরপাক খাবে। তাহলে এই যে এক্সট্রা ফ্লাক্সটুকু, যে ফ্লাক্সটা সেকেন্ডারিটা প্রাইমারির সাথে সংশ্লিষ্ট হচ্ছে না এবং প্রাইমারিটা সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হচ্ছে না, এইটাই হচ্ছে আমার লিকেজ ফ্লাক্স। ওকে বন্ধুরা, তাহলে এই যে প্রাইমারির দিকে লিকেজ ফ্লাক্স, তার মান হচ্ছে ফাই এলপি। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে, প্রাইমারি দিকে লিকেজ ফ্লাক্স। আর সেকেন্ডারি যে লিকেজ ফ্লাক্সটা হচ্ছে তার নাম হচ্ছে ফাই এলএস, সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স। শিক্ষার্থীরা, যেহেতু ফ্লাক্সটা এখানে এইভাবে সার্কিট কমপ্লিট করছে, তাই এখানে কিন্তু একটা ভোল্টেজেরও আবিষ্ট হচ্ছে। তাহলে এই ভোল্টেজটাকে আমি কি বলবো, প্রাইমারির দিকে লিকেজ ফ্লাক্সের জন্য যে ভোল্টেজ উৎপন্ন হয়
বা ইনডিউসড হয় তার নাম হচ্ছে ইএলপি, অর্থাৎ সেকেন্ডারির দিকে উৎপন্ন লিকেজ ফ্লাক্স উৎপন্ন ভোল্টেজ, আর এই পাশে যে ভোল্টেজটা উৎপন্ন ইনডিউসড হলো তার নাম হচ্ছে ইএলএস, অর্থাৎ সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সের ভোল্টেজ প্রাইমারি লিকেজ ফ্লাক্সের ভোল্টেজ। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রাইমারির দিকে কিন্তু লিকেজ ফ্লাক্সের জন্য একটা লিকেজ ভোল্টেজ তৈরি হয়েছে এবং প্রাইমারি দিকে কিন্তু একটা কারেন্ট আছে, সেটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। তাহলে এখানে কিন্তু একটা আমার ড্রপ হবে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ। কয়েলের কারণে যে ড্রপটা হয় সেটা কি ইন্ডাকটিভ ড্রপ। আমি যদি এটাকে প্রাইমারি দিকে ইন্ডাকটিভ ড্রপের কথা চিন্তা করি তাহলে কি মান পাবো, অর্থাৎ প্রাইমারি দিকে আমার কি পরিমাণ ইন্ডাকটিভ ড্রপ হচ্ছে, আমি এখানে একটু লিখি এক্সপি, অর্থাৎ প্রাইমারি দিকে কি রিঅ্যাকট্যান্সের মান, কি পরিমাণ রিঅ্যাকট্যান্স হচ্ছে সেটা সূত্র হচ্ছে, এখানে আমি ভোল্টেজ জানি কারেন্ট জানি, আমি লিখবো হচ্ছে ই এল পি আর নিচে কারেন্ট হচ্ছে আইপি। তাহলে এটা হচ্ছে আমার কি প্রাইমারি দিকে রিঅ্যাকটিভ ড্রপ বা রিঅ্যাকট্যান্সের মান। কি রিঅ্যাকট্যান্স, সেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এরপর দেখো সেকেন্ডারি দিকে যে রিঅ্যাকট্যান্স হবে এক্স এস, সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স, এর মানটা পাবো আমি, অর্থাৎ হচ্ছে রিঅ্যাকট্যান্স বলতে রিঅ্যাকটিভ ড্রপ, তার মানটা পাচ্ছি ই এল এস বাই আইএস। ইএলএস মানে কি সেকেন্ডারির দিকে লিকেজ ফ্লাক্সের জন্য উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইএলএস, এবং সেকেন্ডারি যে কারেন্ট আমি একটু মুছে দিয়েছি, সেকেন্ডারি কারেন্ট আমাকে আইএস, তার দ্বারা কিন্তু এখানে একটা রিঅ্যাকট্যান্সের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে প্রাইমারির দিকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ড্রপ, কিসের জন্য লিকেজ ফ্লাক্সের জন্য, আর এটা সেকেন্ডারির দিকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ড্রপ, সেটা হচ্ছে সেকেন্ডারির দিকে। তাহলে শিক্ষার্থীরা আমরা আরো একটু জিনিস জানি যে মূলত প্রাইমারিতে কি পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হবে, সেকেন্ডারিতে কি পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হবে। এটা হচ্ছে কি বলতেছিলাম, এটা হচ্ছে রিঅ্যাকটিভ ড্রপ, অর্থাৎ ইন্ডাকটেন্সের জন্য যে ড্রপটা হয়, এটা প্রাইমারি দিকে, এটা সেকেন্ডারি দিকে। এখন আমরা জানবো টোটাল ইন্ডাকটেন্সের পরিমাণটা কত। ইন্ডাকটেন্সের পরিমাণ যদি আমি বের করতে চাই, প্রাইমারি দিকে ইন্ডাকটেন্স আমি লিখছি কি দেখো সংক্ষেপে, প্রাইমারি দিকে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কিভাবে বের করব, সেটা হচ্ছে আমি বলতে পারি এলপি প্রাইমারি ইন্ডাকটেন্স। ফর্মুলাটা হচ্ছে উপরে দেখো এখানে যে পরিমাণ ফ্লাক্স সৃষ্টি হয়েছে তার নাম কি ফাই এলপি বাই আইপি। এখন এখানে একটা কয়েলের জন্য এইটুকু পরিমাণ ফ্লাক্সের তৈরি হয়, আমি আবার বলছি একটা কয়েলের জন্য এইটুকু পরিমাণ লিকেজ ইন্ডাকটেন্স তৈরি হয়। তাহলে এখানে কত সংখ্যক কয়েল আছে আমি কি জানি? জানি না। কত সংখ্যক কয়েল বলতে কত সংখ্যক প্যাচের কয়েল আমি সেটা জানি না, তাই আমি এখানে কি দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে এন পি, তার মানে হচ্ছে প্রাইমারি দিকে যত সংখ্যক কয়েলের প্যাচ আছে সেই প্রতিটা প্যাচের মধ্যে এই সংখ্যক ইন্ডাকটেন্স তৈরি হবে। তাই আমি সহজে লিখতে পারি এটাকে এন পি ইন্টু ফাই এল পি বাই আইপি। এটা হচ্ছে আমার প্রাইমারি দিকে ইন্ডাকটেন্সের পরিমাণ। এখন দেখো সেকেন্ডারি দিকে ইন্ডাকটেন্সের পরিমাণটা কত। সেকেন্ডারি দিকে ইন্ডাকটেন্সের পরিমাণ সূত্র হচ্ছে এল এস, ফর্মুলা আমি কি বলবো, ফাই এল এস, নিচে হচ্ছে আই এস, মানে সেকেন্ডারি দিকে কারেন্ট, ইন্টু এন এস সেকেন্ডারি টার্ন সংখ্যা। সাজিয়ে লিখতে পারি এন এস গুণ ফাই এল এস আই এস। এইটা হচ্ছে সেকেন্ডারি দিকে লিকেজ ফ্লাক্সের জন্য ইন্ডাকটেন্সের মান, আর এটা হচ্ছে প্রাইমারি দিকে লিকেজ ফ্লাক্সের জন্য ইন্ডাকটেন্সের মান। তাহলে শিক্ষার্থীরা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এটার ফর্মুলাটা তোমরা কি জানো? ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স দেখো এটা এক্স, আমি যদি বলি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স তাহলে এটার নাম হচ্ছে এক্সএল, সূত্র কি 2 পাই এফ এল। এখানে যদি এল থাকে তাহলে কি হবে, এখানে আমি এল দিব। আর দেখো এটা হচ্ছে নরমাল ইন্ডাকটেন্সের ফর্মুলা, তাহলে লিকেজ ফ্লাক্সের জন্য যে ইন্ডাকটেন্সটা হবে তার মানটা কি লিখি দেখো, আমি লিখবো হচ্ছে এক্স এল পি, অর্থাৎ প্রাইমারি দিকে লিকেজ ফ্লাক্সের সূত্র। তাহলে সূত্র হচ্ছে 2 পাই এফ, আগে শুধু এল ছিল এখন কি হবে এলপি, অর্থাৎ প্রাইমারি দিকে লিকেজ ইন্ডাকটেন্সের মান। এখন দেখো এটা যদি আমি সেকেন্ডারি দিকে নেই,
এক্স এল এস সেকেন্ডারি দিকে লিকেজ ইন্ডাকশনের মানটা কত হবে? সূত্র কি? 2 পাই লিকেজ ইন্ডাকটেন্স, লিকেজ রিঅ্যাকটেন্স, অর্থাৎ ইন্ডাকটেন্স জনিত যে বাধা তাকে আমরা কিন্তু বলবো রিঅ্যাকটেন্স। এগুলো হচ্ছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স মানে কি? একক হচ্ছে হেনরি, কিন্তু আমি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যেটা চিন্তা করতেছি সেটা একক কিন্তু কি হবে? ওহম। আচ্ছা, এরপর দেখো তাহলে সেকেন্ডারিতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স মান কত হতে হবে? 2 পাই এফ, এখানে হবে এল এস। এই দুটো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারিতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান। আর এই যে মানটা এবং এই মানটা, এই দুটো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারিতে লিকেজ ফ্লাক্সের দরুন যে পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হয়েছে, এটা হচ্ছে সেই দুইটা। শিক্ষার্থীরা, এই যে আমরা বারবার লিকেজ ফ্লাক্স বললাম, এই লিকেজ ফ্লাক্স আসলে মূলত আমার কি প্রয়োজন, অথবা লিকেজ ফ্লাক্স যদি তৈরি হয় তাহলেই বা ট্রান্সফরমারের সমস্যাটা কি? লিকেজ ফ্লাক্স ট্রান্সফরমারে তৈরি হলে আমরা জানি সেই ফ্লাক্স প্রাইমারিটা প্রাইমারির দিকে থাকে, সেকেন্ডারিটা সেকেন্ডারির দিকে থাকে। প্রাইমারিটা সেকেন্ডারিটা পরস্পরের সাথে কি হয় না? সম্পৃক্ত হয় না। যেহেতু প্রাইমারিটা সেকেন্ডারিতে সম্পৃক্ত হয় না, তাহলে এইটা কি করবে? আমার যে মূল ফ্লাক্স, সেই ফ্লাক্স কি করবে? বাধা প্রদান করবে। কিভাবে? কারণ এই লিকেজ ফ্লাক্সটা চোক কয়েলের মতো এখানে কাজ করবে। প্রাইমারিটা প্রাইমারির দিকে চোক কয়েলের মতো কাজ করবে, সেকেন্ডারিটা সেকেন্ডারির দিকে চোক কয়েলের মতো কাজ করবে, যেটা আমি এই চিত্রে দেখিয়েছি। লক্ষ্য করো, এই যে এখানে যে একটা লিকেজ ফ্লাক্স ছিল, সেই ফ্লাক্সটাকে আমি চিত্রে এখানে দেখালাম। এটাকে একটা ইন্ডাকটেন্স অর্থাৎ ইন্ডাক্টর। আমরা কি জানি? একটা চোক কয়েলে কি থাকে? এরকম কয়েল থাকে, এরকম কয়েল প্যাঁচানো থাকে, তাই না? এরকম কয়েল প্যাঁচানো থাকে, এটা হচ্ছে চোক কয়েল প্রতীক। তাহলে আমার লিকেজ ফ্লাক্সটা চোক কয়েলের মতো কাজ করে বিধায় প্রাইমারিটা প্রাইমারির দিকে, সেকেন্ডারিটা সেকেন্ডারির দিকে আমি এই দুটো লিকেজ ফ্লাক্স দেখানো হয়েছে। তাহলে সমস্যা কি বলতেছিলাম? প্রথম সমস্যা হচ্ছে এরা ট্রান্সফরমারের মেইন ফ্লাক্সকে কমিয়ে দেয়, এটা হচ্ছে তার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যেহেতু প্রাইমারি ফ্লাক্স সেকেন্ডারি ফ্লাক্সের সাথে সম্পৃক্ত হয় না, এই সম্পৃক্ত না হওয়ার কারণে সেকেন্ডারিতে যদি আমি লোড দেই এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি করি, সেকেন্ডারি পাশের লিকেজ ফ্লাক্সের পরিমাণ কিন্তু কমে যায়। যেহেতু সেকেন্ডারি দিকে লিকেজ ফ্লাক্সের মান কমে যায় কিন্তু প্রাইমারির দিকে একই রকম থাকে, তখন কিন্তু দুই পাশের ভোল্টেজের কিন্তু ইমব্যালেন্স অর্থাৎ কি ভারসাম্যহীনতা দেখা দেয়। অর্থাৎ এই পাশের ভোল্টেজ লোড বৃদ্ধির সাথে কমে গেছে, অর্থাৎ এই পাশের ভোল্টেজ না, মূলত এই পাশের লিকেজ যে ভোল্টেজ সেইটা কিন্তু লোড বৃদ্ধির সাথে কমে যায়। কিন্তু এই পাশে তো আর লোড বৃদ্ধি পায় না, এই পাশের যে লোড আছে সেটা তো ফিক্সড, যার বিধায় এই পাশে লিকেজ যে ভোল্টেজ সেটা কিন্তু একই রকম থাকে। তখন দুই পাশের ভোল্টেজে কি হয়? একটা অসমতা দেখা দেয়। তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে এই পাশে যে একটা লিকেজ ফ্লাক্স সেই কোরের মধ্যে চারপাশে কি করতেছে? বারবার ঘোরাঘুরি করতেছে, ওখানে একটা ভোল্টেজ উৎপন্ন করতেছে। তাহলে ওইখানের মধ্যে কি হবে? ওই অংশটা গরম হবে, ওই অংশের কয়েলটা কি হবে? গরম হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন কিন্তু এই কয়েলের মধ্যে এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লসের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই সমস্ত কারণে কিন্তু আমার লিকেজ ফ্লাক্সটা আমাদের কিন্তু প্রধান যে ট্রান্সফরমারের যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু লস করতে সমর্থ হয়। তাই আমরা যখন ট্রান্সফরমার ক্যালকুলেশন করব, আমার কিন্তু লিকেজ ফ্লাক্সকেও আমার যে রেজিস্ট্যান্স, কয়েলের যে রেজিস্ট্যান্স, তার সাথে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এখন শিক্ষার্থীরা, ও কি শুধুমাত্র সমস্যাই করে? ও কি আমাদের কোনো উপকার করে না? হ্যাঁ, কয়েকটা উপকার করে। এর মধ্যে একটা উপকার হচ্ছে আমার মূলত পুরা ট্রান্সফরমারের মধ্যে ট্রান্সফরমারের স্টেবিলিটি সেটা কিন্তু নির্ধারণ করতে প্রথম যে উপকারটা করে সেটা হচ্ছে ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্টকে সীমিত রাখে। অর্থাৎ ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট যাতে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি না পায়, বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাতে দুর্ঘটনা না ঘটে, যার বিধায় কিন্তু আমার ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্টকে সীমিত রাখে কে? এই লিকেজ ফ্লাক্স। আরেকটা কাজও করে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে যে কোর লস হয় সেই কোর লসটাকেও সীমিত রাখতে সহায়তা করে।